তো হ্যালো বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা যে সকল ভাই বোনেরা এসকেবি ইউনিভার্সিটির আন্ডারে বিএ বেঙ্গলি অনার্স নিয়ে থার্ড সেমে পড়ছো, তোমাদের আমি বলেছিলাম যে শাক্ত পদাবলী থেকে শাক্ত পদাবলীর সমাজচিত্রটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং তোমরাও বলছিলে এই প্রশ্নের উত্তরটি লিখে দিতে। কাজেই আমরা সুন্দর করে এই সমাজচিত্রের অংশটি আজকে লিখে নেব। তার আগে যে সকল ভাই বোনেদের বা অন্যান্য ভাই বোনেদের ইউনিভার্সিটিতে যদি শাক্ত পদাবলী অংশটি থেকে থাকে, তাহলে তোমাদের জন্যও কিন্তু এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। কেননা শাক্ত পদাবলী থেকে শাক্ত পদাবলীর সমাজচিত্রের জায়গাটি কিন্তু খুব মানে বারংবার কিন্তু পরীক্ষাতে এসে থাকে। কাজেই তোমরাও কিন্তু প্রশ্নের উত্তরটি লিখে নিতে পারো খাতাতে। দেখো, প্রশ্নটি হচ্ছে 10 মার্কের জন্য। প্রথমেই বলে রাখি, প্রশ্নটা হচ্ছে 10 মার্কের জন্য। হ্যাঁ, এই প্রশ্নটি দুভাবে আসতে পারে। কেমন? একটা হচ্ছে, শাক্ত পদাবলীর আগমনী বিজয়া পর্যায়ের পদে তৎকালীন জীবনের সমাজচিত্র কিভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। আবার প্রশ্নটি এইভাবে আসতে পারে কি না, আগমনী বিজয়া পর্যায়ে বাঙালির ঘরের কথা বড় হয়ে উঠেছে, মন্তব্যটি বিচার করো। প্রশ্ন দুটো আসতে পারে, ঘাবড়াবার কোনো কারণ নেই। যাই আসুক, উত্তর কিন্তু একটাই হবে। ঠিক আছে, প্রশ্ন দুটো একটু ভালো করে মনে রাখো। দেখো, এবারে আমরা উত্তরটি লিখবো সুন্দর করে। দেখো, উত্তরটা কি হবে না, তোমরা শুরু করো। যে কথা সত্য যে শাক্ত পদাবলী মূলত ধর্মীয় সঙ্গীত, এই শাক্ত পদাবলীতে সিঙ্গেল কোটেশন হবে। হ্যাঁ, এদিক দিয়ে বৈষ্ণব পদাবলীর সঙ্গে তার সাদৃশ্য রয়েছে, বৈষ্ণব পদাবলীতেও সিঙ্গেল কোটেশন হবে। ঠিক আছে, কিন্তু বৈষ্ণব পদাবলীতে বস্তু জীবনের স্পর্শ প্রায় নেই বললেই চলে। তারপর লিখবে, শাক্ত পদাবলী সম্পর্কে কথা বলা যাবে না। শাক্ত পদাবলীর আগমনী ও বিজয়া পর্যায়ের পদগুলিতে বিশেষ করে পারিবারিক জীবনের চিত্র এবং তার মধ্য দিয়েই সমকালীন সমাজ জীবনের কথা পরিস্ফুট হয়েছে। ঠিক আছে, প্যারা চেঞ্জ করার দরকার নেই, সাথে সাথে লিখবে, সপ্তদশ অষ্টাদশ শতাব্দীর বাংলাদেশে রাষ্ট্রীয় বিপর্যয়ের কথা শাক্তগীতি সাহিত্যে সার্থক রূপ লাভ করেছে। তারপর লিখবে, সেকালের কতকগুলি সামাজিক প্রথা যেমন গৌরীদান, কৌলিন্য ও বহুবিবাহ প্রভৃতি প্রসঙ্গ স্পষ্টভাবে ব্যক্ত হয়েছে। শাক্তগীতির পদগুলি প্রকৃতপক্ষে গভীর মানবিক রসে স্নিগ্ধ। এখানে একটা প্যারা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, একটা প্যারা শেষ হলো এবং দ্বিতীয় প্যারা এখানে শুরু। ঠিক আছে, দ্বিতীয় প্যারাতে কি লিখবে, আগমনী ও বিজয়া পর্যায়ের বা আগমনী ও বিজয়ার পদগুলিতে দুটি পরিবারের জীবনচিত্র সমান্তরালভাবে বর্ণিত হয়েছে। একদিকে গিরিরাজ মেনকা ও অন্যদিকে পার্বতী মহেশ্বরের বৃত্তান্ত। ঠিক আছে, তারপর লিখবে, নেশাগ্রস্ত দরিদ্র ও অকর্মণ্য পাত্রে কন্যা সম্প্রদান করে মেনকা গভীর মনোদুঃখে কাল কাটাচ্ছেন। তিনি এও জেনেছেন যে তার প্রাণপ্রিয় কন্যাকে সতীনের সঙ্গে ঘর করতে হচ্ছে। তারপর লিখবে, জাগরণে তো বটেই, স্বপ্নেও মেনকার দুশ্চিন্তার শেষ নেই। তাই গিরিরাজের কাছে তিনি বলেন, এরপরে একটু হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা কালিতে কোটেশন দিয়ে লিখবে। এটা যদি ব্লু হয় তো এটা এই কোটেশনটা ব্ল্যাকে লিখবে, কি ডবল কোটেশন দেবে, যে গিরি এবার উমাইলা আরুমা পাঠাবো না, বলে বলবে লোকে মন্দ কারো কথা শুনবো না। ঠিক আছে, এবার আবার একটা প্যারা চেঞ্জ করে লিখবে। কি লিখবে না, গৌরী ছাড়া মেনকার অন্য অবলম্বন নেই। একমাত্র পুত্র মৈনাক ভগিনী উমার দুর্দশার কথা চিন্তা করে জলে ডুবে মরেছে। মেনকার বারংবার অনুরোধে গিরিরাজ বিচলিত নন। এরপর আবার হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা কালিতে লিখবে। কোটেশন দিয়ে কি লিখবে না, গিরিরাজ ভিখারি সে সুলোপানি, তারি দিয়ে নন্দিনী, আর না কখনো মনে করো একবার, কেমন কঠিন হৃদয় তোমার। প্যারা চেঞ্জ করার দরকার নেই, এর নিচ থেকে শুরু করবে। ঠিক আছে, কি লিখবে না, সামাজিক রীতিনীতির বংশবর্তী হয়ে তিনি যে কোনো সময় কন্যাকে আনার জন্য অনুরোধ করতে পারেন না। গিরিরাজের এই নির্বিকার ও উদাসীন অবস্থা দেখে সামাজিক বিধিনিষেধের যুবকাণ্ঠে বন্দী মেনকা তার অসহায় অবস্থার কথা উল্লেখ করেছেন। আবার হাইফেন দিয়ে চোখে পড়ার মতো খাতার মাঝ বরাবর কোটেশন দিয়ে লিখবে কি না, কামিনী করিল বিধি তেই হে তোমারে সাধি, নারীর জনম কেবল যন্ত্রণা সহিতে। কোটেশন ক্লোজ, প্যারা চেঞ্জ করার দরকার নেই, আবার শুরু থেকে লিখবে কি, খাতা শুরু থেকে, মেনকার এই আক্ষেপ অষ্টাদশ শতাব্দীর বাংলাদেশে নারীর অসহায় অবস্থার কথাই মনে করিয়ে দেয়। এক পরিবারের মধ্য দিয়ে এখানে চিত্রিত হয়েছে বৃহত্তম সমাজে বা সমাজ জীবনের কথা। ঠিক আছে, পরে প্যারা চেঞ্জ করে লিখবে, দারিদ্র্যবশত গিরিরাজ হিমালয় মেনকার ব্যাকুল অনুরোধ, অনুনয়, গঞ্জনা ও ক্রোধ সবই সহ্য করেছেন। গিরিরাজের এই দারিদ্র্যের মধ্য দিয়ে
কন্যাকে বিবাহ দেওয়ার পর সর্বশান্ত পিতার অবস্থায় চিত্রিত। তারপর লিখবে গৌরীর জন্য তার পিতৃহৃদয়ও ব্যথিত। মেনকা হিমালয়কে হৃদয়হীন বলে উল্লেখ করলেও লোকচরিত্র সম্পর্কে, সমাজ সম্পর্কে গিরিরাজের জ্ঞান ও অভিজ্ঞতা প্রখর বাস্তব বুদ্ধির পরিচয় আমরা শাক্তগীতির আগমনীর ও বিজয়া পর্যায়ের পদগুলিতে বিশেষভাবে লক্ষ্য করি। ঠিক আছে, এটা রটা হবে না, হ্যাঁ, রটা হবে না। আগমনী ও বিজয়া পর্যায়ের পদগুলিতে বিশেষভাবে লক্ষ্য করি। ঠিক আছে, এবার আবার প্যারা চেঞ্জ করে লিখবে। প্যারা চেঞ্জ করে কি লিখবে না, শ্মশানবাসী ভিখারি হলে শঙ্করের বস্তু, দেখো শ্মশানবাসী ভিখারি হলেও শঙ্করের বস্তু জাগতিক বোধ অতি প্রখর। সাধারণ গৃহস্থের সামাজিক রীতি তার অজানা নয়। তার দারিদ্র্যপূর্ণ জীবনে উমার কষ্ট তাকে পীড়িত করে, কিন্তু তিনি অসহায়। অষ্টাদশ শতাব্দীতে রাষ্ট্রীয় বিপর্যয়ের কারণে সাধারণ মানুষের অর্থনৈতিক ভিত যে একেবারেই ভেঙে পড়েছিল তার প্রমাণ শিবের এবং গিরিরাজ হিমালয়ের সংসার জীবনের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। তারপর আবার প্যারা চেঞ্জ করে লিখবে কি না, উমা জগৎজননী হলেও তার সমাজ মনস্কতার পরিচয় শক্তিগীতিতে দুর্লক্ষ নয়। আবার বলছি যে উমা জগৎজননী হলেও তার সমাজ মনস্কতার পরিচয় শক্তিগীতিতে দুর্লক্ষ নয়। পিতৃগৃহে যাওয়ার জন্য তাকে শিবের অনুমতি প্রার্থনা করতে দেখা যায়। সাধারণ গৃহবধূ হিসাবে তিনিও যে সামাজিক রীতিনীতির ঊর্ধ্বে নন, এই ঘটনার মধ্য দিয়ে তার প্রকাশ ঘটেছে। এতএব পিতৃগৃহে কন্যা উমার আগমন ঘটলে আনন্দের প্লাবন বয়ে যায়। সেই আনন্দে শুধু মেনকা ও গিরিরাজকে নয়, প্লাবিত করে তাদের প্রতিবেশীর হৃদয়কেও। আবার একটু প্যারা চেঞ্জ করে লিখবে, কি লিখবে না, কন্যাকে কাছে পেয়ে মেনকার আনন্দ আর ধরে না, অবশ্য উৎকণ্ঠাও কম নয়। কারণ অন্নহীন শ্রীহীন হরের ঘরে উমার কষ্ট তাকে পীড়িত করে, কিন্তু সমাজ সচেতন উমা সেই আশঙ্কাকে অমূলক বলে তুচ্ছ করেছেন। স্বামীর সত্যিকারের অবস্থা গোপন করে নানা রকম ব্যথা সহযোগে মায়ের কাছে তার ঐশ্বর্য ও সম্পদের কথা বর্ণনা করেছেন। এরপরে আবার হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা কালিতে খাতার মাঝ বরাবর কোটেশন দিয়ে লিখবে কি না, কে বলে দরিদ্র হর রতনে খচিত ঘর মা যিনি, কত সুধাকর কত দীনমণি। আবার খাতা শুরু থেকে লিখবে কি না, একটি ক্ষুদ্র সংসারের কথা হলেও এটি একটি ক্ষুদ্র সংসারের কথা হলেও এর মধ্য দিয়ে ব্যক্ত হয়েছে এক বৃহত্তম সমাজের কথা। কেউ কেউ মনে করেন যে উমার এই আচরণের পেছনে দুটি মনোভাব কাজ করেছে। একটি হলো সত্য মিথ্যে মিশিয়ে খানিকটা বাড়িয়ে স্বামীর সম্পদ ও চরিত্র সম্পর্কে মেনকাকে আশ্বস্ত করা, আর একটি হলো চিরকালীন বাঙালি গৃহবধূর স্বভাব। ঠিক আছে, যেটা দেখাচ্ছে, কেননা বিবাহের পর বধূর গুণে সংসারের উন্নতি ঘটেছে, এই রকম গর্বপূর্ণ মনোভাব নারীদের একান্ত স্বভাবগত। ঠিক আছে, এরপরে প্যারা চেঞ্জ করে লিখবে না, এদিকে কন্যার বিদায় মুহূর্ত নবমীর রাত পোহাতেই ঘনিয়ে আসে। তনয়া পরের ধন, এটা কোটেশন দিয়ে দিতে পারো, হ্যাঁ, তনয়া পরের ধন, একটা লাইন আছে না, তনয়া পরের ধন কে বুঝে কাহার মন। ঠিক আছে, কি না, তনয়া পরের ধন, এ কথা জেনেও মেনকার মন বোঝে না। এই দুঃখ কেবল উমা মেনকার নয়, নিখিল মানব হৃদয়ের শাশ্বত বেদনা। তাই একটি ক্ষুদ্র পরিবারের কথা থাকলেও আগমনীয় বিজয়ার সঙ্গীতে সমাজ জীবনের কথা প্রতিফলিত হয়েছে। জমিদারের অত্যাচারে অকারণ মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে সাধারণ মানুষের সর্বশান্ত হওয়ার ঘটনা শক্তিগীতির পদে বিভিন্ন ব্যাপকের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। তারপর লিখবে অর্থনৈতিক বিপর্যস্ত ও মানসিকভাবে ক্লান্ত এই হতাশগ্রস্ত সাধারণ মানুষ তাই স্নেহময়ী জগৎজননীর কাছে আশ্রয় খুঁজেছে। এইভাবে দুটি পরিবারের কথা অনুভূতির নিবিড়তায় ব্যক্তিত্বের গণ্ডি অতিক্রম করে সমগ্র বাঙালি জীবনের কথাই পর্যবসিত হয়েছে। তারপরে শেষে লিখবে কি, মানে প্যারা চেঞ্জ করবে না, সাথে সাথে কি লিখবে না, শাক্তগীতি সাহিত্য তাই আধ্যাত্ম সঙ্গীত হলেও সমকালের সমাজের সার্থক দর্পণ রূপেও গণ্য হওয়ার যোগ্য। এখানে কিন্তু তোমাদের নোটটি শেষ হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে আগমনীয় বিজয়া পর্যায়ের মধ্যে যে সমাজ চিত্রটি ফুটে উঠেছে সেটি। ঠিক আছে,
তো এটি যে সকল ইউনিভার্সিটির ভাই বোনেদের শাক্ত পদাবলীটি রয়েছে, শাক্ত পদাবলী অংশটি তোমাদের সকলের জন্য এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। আর এসকেবির জন্য তো বটেই। তো তোমাদেরকে বললাম যে এইবারে তোমাদের শাক্ত পদাবলী আসার চান্স আছে, এরপরে যদি না আসে সেটা তোমাদের কপাল খারাপ, ঠিক আছে। 1-2 এক্সট্রা করে নিয়ে রাখবে তাহলেই হয়ে যাবে। আমি প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি আপাতত, সিসি 5 থেকে তো সাজেশনগুলো দিয়ে দিয়েছি, তো যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো একটু লিখিয়ে দিচ্ছি আর কি। সিসি 6 এর সাজেশনটা অতি জলদি তোমাদের সামনে নিয়ে আসবো। চেষ্টা করছি পাশাপাশি ইংরেজি সাহিত্যের ইতিহাসের যে জায়গাটা সেটাও নিয়ে আসি। আমার 17 তারিখ থেকে অ্যাকচুয়ালি টিচিং পড়েছে বিএড কলেজে, ঠিক আছে। তো সেই জন্য আর কি আমি একটু চাপের মধ্য দিয়ে আছি। অনেকগুলো আমাদেরকে লার্নিং ডিজাইন বানাতে হচ্ছে, 60 লার্নিং ডিজাইন আমাদের বানাতে হচ্ছে, ঠিক আছে। 350-400 পেজ আছে ওটার মধ্যে, মানে এত লিখতে হবে সেই আর কি। তো তার মাঝেও সময় বার করে ভিডিও বানানো একটু চাপেরই হয়। তো দেখা যাক, আমি যতটা চেষ্টা করছি তোমাদের হেল্প করার। হ্যাঁ, তো চলো সকলেই ভালো থাকবে, ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো। ভয় পাওয়ার কোনো কারণ নেই, প্রশ্ন কিন্তু সোজা আসে। হ্যাঁ, প্রশ্ন সোজা আসে, আমি বলে দিচ্ছি এবারে। চৈতন্য ভাগবত, শাক্ত পদাবলী, ঠিক আছে, আর চণ্ডীমঙ্গল, এই 3টে থেকে 10 নম্বরের অবশ্যই কিন্তু তোমরা পাবে। আর বৈষ্ণব পদাবলী থেকে 5 নম্বরের আসবে, এই সিসি 5 থেকে, এখনই বলে দিলাম, ঠিক আছে। তো চলো ভালো থাকো, একদম ঘাবড়াবে না, বিন্দাস পড়ে যাও, কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাও, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সকলেই ভালো থাকো এবং ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো। ওকে, চলো।